বাংলাদেশের মধ্যবর্তী জেলার মধ্যে অন্যতম হচ্ছে মানিকগঞ্জ জেলা। আর এই মানিকগঞ্জ জেলার মধ্যে অনেক জমিদারি বাড়ি রয়েছে এবং অত্যাচারী নানা জমিদারের ইতিহাস রয়েছে। তারই মধ্য দিয়ে আজকে আমরা যাব মানিকগঞ্জ জেলার শহরের 2-3 কিলোমিটার পূর্বে এক অবস্থান এক অত্যাচারী জমিদারের বাড়িতে। তিনি এতই অত্যাচারী ছিলেন, তার বাসার সামনে দিয়ে কেউ জুতা পায়ে হাঁটতে পারতেন না এবং তার বাসার সামনে দিয়ে কেউ ছাতা নিয়ে যেতে পারতেন না। তিনি তার বাবার শেষকৃত্যের সময় এক বিশাল 200 ফিট লম্বা একটা মঠ নির্মাণ করেছিলেন। সেই মঠের ইতিহাসে আজকে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কিভাবেই বা সেখানে যাবেন সেটাও দেখানোর চেষ্টা করব। তাই সঙ্গেই থাকুন, পাশেই থাকুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তিনি ভালো ছিল না খারাপ ছিল বা এরকম কোনো আওয়াজ শুনছি মাসের মুখে ছাতি ফুটিয়ে যায় পারতো না কেউ দিয়ে, মানে এখান দিয়ে যাইতে হলে ছাতি ফুটে যেতে পারতো না, না কঠিন ছিল আর কি। হিন্দু জমিদার ছিল তারা, এরা একটু তখনকার আমাদের কঠিন ছিল। তখন তো শেখ ছিল কম, এনদে শেখ বাকি হিন্দুই ছিল বেশি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে যাব হচ্ছে মানিকগঞ্জ জেলা শহরের পূর্ব পাশেই প্রায় 3-4 কিলোমিটার পরেই হচ্ছে এক অত্যাচারী জমিদার বাড়ি দর্শনে। তো সেখানে নাকি জমিদার তার বাবার শেষকৃত্যের সময় এক 200 ফিট মঠ নির্মাণ করেছিলেন। তো কী জন্য সেই মঠ নির্মাণ করেছিলেন সেটাই আজকে আমরা দেখতে যাব এবং ইতিহাস জানার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই অত্যাচার জমিদার বাড়ি শুধু আমি পরিদর্শন করব না, আপনারা কিভাবে আসবেন সেটাও আপনাদেরকে ডিটেলসে বলে দিব। আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রওনা দেব। তো সে বাস স্ট্যান্ড থেকে কীভাবে যাবেন এবং সেখানে কোনো কিন্তু থাকার ব্যবস্থা নাই, চাইলে আপনারা দিনে দিনেই সেটা পরিদর্শন করে আবার চলে আসতে পারেন। তো কথা না বলে চলুন সেখানে যাই এবং আমরা ইতিহাস জানি এবং সেই অত্যাচার জমিদারের 200 ফিট লম্বা যে একটা মঠ নির্মাণ করেছিলেন, তিনি কেনই বা নির্মাণ করেছিলেন এবং কি তার উদ্দেশ্য ছিল সেটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ জেলার এই যে বাস স্ট্যান্ডে। আপনারা যদি আসতে চান আমার এই পূর্ব পাশে, মানে পূর্ব পাশ থেকে যদি আসতে চান তাহলে ঢাকা হয়ে আসতে হবে এবং যদি পশ্চিম পাশ থেকে আসতে চান তাহলে হচ্ছে পাটুরিয়া ঘাট, তারপর আরিচা ঘাট হয়ে বিভিন্ন জেলা থেকে যে আপনারা যদি আসতে পারেন এবং আমার এই পূর্ব বাস থেকে ঢাকা থেকে রওনা দিয়ে যেতে পারেন। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড। তো এই বাস স্ট্যান্ড থেকে সোজা দক্ষিণে হচ্ছে আপনি চাইলে অটো বা রিক্সা নিয়েও যেতে পারেন এবং বাইক নিয়েও যেতে পারেন। 1 কিলোমিটার ভিতরে হচ্ছে শহর, আর শহরের পূর্ব পাশে হচ্ছে এই অত্যাচারের জমিদার বাড়ি। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। বাস স্ট্যান্ড থেকে যখন আমরা রওনা দেই, রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধকর করে তোলে। আর আমরা শহরের দিকে না ঢুকে আমরা শহর থেকে একটু আগেই পুলিশ কন্ট্রোল রুম এবং তার বাম দিকেই আমরা দেবেন্দ্র কলেজ রোডে রওনা হই। তো আমরা এখন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ক্রস করতেছি। আপনারা চাইলে এই রোড দিয়েও যেতে পারেন, রিক্সা বা অটো হয়তো এই রোড দিয়ে ঢুকতে দেবে না, সেটা হচ্ছে শহরের মাঝখান দিয়ে শহীদ রফিক সড়ক দিয়ে হয়তো নিয়ে যাবে এবং আপনাকে হচ্ছে পুররা মোড়ে নামাই দেবে এবং সেখানে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে হয়তো আপনার সেই মঠ পরিদর্শনে যেতে হবে। তো বাইক নিয়ে আসছি, সেজন্য হচ্ছে এই দেবেন্দ্র কলেজ রোড দিয়ে আমরা এখন যাচ্ছি। তো আপনি যদি রিক্সা বা অটো নিয়ে বাস স্ট্যান্ড থেকে আসেন তাহলে এই যে হচ্ছে খালপার ব্রিজ বা হচ্ছে পুররা মোড়, এখানে আপনাকে নামায় দেবে। তো এখানে হচ্ছে অনেকগুলা অটো বা রিক্সা পাবেন এবং সেখানে রিক্সা করে হচ্ছে এই মঠের কথা বললেই আপনাকে নিয়ে যাবে। তো ভাড়া নেবে হয়তো 20 টাকার মতো বা 20 টাকা 30 টাকা এরকম ভাড়া নেবে। তো আমরা আর যদি বাইক নিয়ে যেতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিছু দূর আসার পরে হচ্ছে আপনাদের এই শিববাড়ি মোড় পড়বে। তো এই শিববাড়ি মোড়েই যে কারো কাছে জিজ্ঞেস করলে বলে দিবে যে এই সেই মঠটা কোন জায়গায় এবং আপনি ইজিলি সেই মঠে যেতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে চলতে থাকি। বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম।
এটাই হচ্ছে সেই অত্যাচারী জমিদারের বাড়ি এবং সেই হচ্ছে মঠ। ওই যে দেখা যাচ্ছে সুন্দর মঠ এবং সামনে একটা বড় দিঘি। তো সেটার ইতিহাস সম্পর্কে এখন আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমরা সেই অত্যাচারী জমিদার বাড়ি এসে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই মত্তের মঠ নামে পরিচিত। আর বর্তমানে আমরা যেটা এসে দেখলাম যে এই জমিদার বাড়ি একবারে কিছুই নাই। সেই জমিদার বাড়ি ভেঙে হচ্ছে এই মত্ত উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ, এই জমিদার বাড়ি ভেঙে হচ্ছে এই স্কুলটা তারা নির্মাণ করেছে। স্কুলটা না, হ্যাঁ, এটা জমিদার বাড়ি আসছিল। এই যে মঠটা এটা ছিল এই জমিদার বাড়ির পুকুর। আর ওই মঠের ওই পশ্চিম পাশে যেটা স্কুল আছে বর্তমানে সেটা এটা জমিদার বাড়ি ছিল। ও আচ্ছা আচ্ছা। আর এটা ছিল অরুণ কবিরাজের বাড়ি। অরুণ কবিরাজ, হ্যাঁ, এটা জমিদার ছিল। আর কবিরাজ হইলেও জমিদারি আসাম। এটা তো আবার বিল্ডিং আসাম তো তাইকে চাঁদপল্লি করা হয়েছে। মানে থেকে গেছে গা তখনকার আমলি খালি থেকে গেছে গা। আর আমার পিছনে যে মঠটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রায় 250 বছর আগে এই পটল গ্রামে তার শেষকৃত্যের সময় এটি নির্মাণ করেছিলেন। আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পারি যে এই মঠটা তারা হচ্ছে সুদূর ইরাক থেকে দক্ষ কারিগর এনে তারা এই মঠটা নির্মাণ করেছিলেন। আর এই মঠটা হচ্ছে প্রায় 200 ফিট উচ্চতা। তো 1965 সালে আমেরিকান থেকে একদল পর্যটক কর্মী এখানে আসছিলেন এবং এই মঠটা সংস্কার করতে চেয়েছিলেন, কিন্তু তখনকার এই হিন্দু সম্প্রদায়রা বাধার মুখে পড়ে এই মঠটা সংস্কার করতে পারে নাই। আর এই সামনে যে স্কুলটা আছে তো এটাই হচ্ছিল জমিদার বাড়ি। তো জমিদার বাড়ি আসলে কোনো এক টুকরা ইতিহাসও নাই, সবটুকু ভেঙে পুরো স্কুলটা নির্মাণ করছে। তো যেহেতু আমরা বিকাল টাইমে আসছি তো স্কুলের গেটের ভিতরে ঢুকতে পারতেছি না, তাহলে পুরোটা আপনাদেরকে পরিদর্শন করে দেখাইতাম। তিনি এমন অত্যাচারী ছিলেন, তিনি নাকি তার এই বাড়ির সামনে দিয়ে কোনো লোক ছাতা নিয়ে আসতে পারতো না এবং জুতা পায়ে হাঁটতে পারতো না, খালি পায়ে এবং ছাতা ছাড়া হচ্ছে এই রোড দিয়ে মানুষকে যেতে হইতো। কোনো আওয়াজ শুনছি মাসের মুখে ছাতি ফুটিয়ে যায় পারতো না কেউ, মানে এখান দিয়ে যাইতে হলে ছাতি ফুটে যেতে পারতো না। না, কঠিন ছিল আর কি। হিন্দু জমিদার ছিল তারা, এরা একটু তখনকার আমলের কঠিন ছিল। তখন তো শেখ ছিল কম, এনদে শেখ বাকি হিন্দুই ছিল বেশি। তো এই মঠটি নির্মাণ করা হয়েছে 15 শতক জমির উপরে। তো এই মঠের সাথেই হচ্ছে এটা হচ্ছে নিটল দিঘি নামে পরিচিত। এটা আবার খুব সুন্দর করে সংস্কার করে রাখছে। প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে এরকম দিঘি আছে বা পুকুর আছে, এরকম বসার ব্যবস্থাও আছে। পুষ্করণীও তার ছিল। এটা এখানে ঘাটলাও ছিল, এটা ঘাটলাটা পরে করা হয়েছে, কিছুদিন আগে করা হয়েছে। তো ঘাটলাও মানে নষ্ট হয়ে গেছিল, পরে ঘাটলাও, হ্যাঁ ঘাটলাটা নষ্ট হয়ে গেছিল। কি সুন্দর তাই না, দেখলে মন জুড়ায় যায়। তো প্রত্যেকটা জমিদারই মনে হয় তার ঘুম থেকে উঠে এই তার দিঘির পাড়ে আসতো, বসতো, গল্প করত এবং আড্ডায় মজে থাকতো। ইতিহাস যখন জানার চেষ্টা করি তখন নিজেকেও সেই তখনকার জমিদারি ভাব চলে আসে। তো আমি যখন প্রত্যেকটা জমিদার বাড়ির সামনে যখন এরকম দিঘির পাড়ে যখন বসে থাকি তখন আমারও ফিল হয় ইতিহাসে যে আমি তখন ওই আমলের লোক হয়ে গেছি। জমিদার মনে হয় তিনি এখানে এসে বসে তার সহধর্মিণীর সাথে, তার রমণীর সাথে গল্প করতেন সকাল সকাল, এবং বিকাল হইলে কত না আড্ডা দিত এখানে। 1972 সালের একদল চীনা পর্যটক এসেছিলেন এবং তারা এটা দেখে মুগ্ধ হয়েছিলেন। যুগের পর যুগ এখনও এই মঠটি রয়ে গেছে, কতই না ছিল তার কারুকার্য। আমরা যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই, তো ভিতরেও পোড়া গন্ধ, কি যেন পোড়াইছে এখানে।
হয়তো অনেক কারুকার্য এখন উঠে গেছে, কিছু কিছু কারুকার্য এখনো রয়ে গেছে। ওই যে আমার উপরে এখনো সেই কারুকার্য রয়ে গেছে। দেখেন সেই যুগ যুগের কত ইতিহাসের, কত বছর আগের যে কারুকার্য, সেগুলো কিন্তু এখনো রয়ে গেছে, এখনো ছুঁয়ে দেখতে মন চায়। দেখেন কত সুন্দর সেই কারুকার্য ছিল, দেখার মতো। এখনো সেই কারুকার্য রয়ে গেছে, কত সুন্দর কারুকার্য দেখেন। তো এখানে আসলে আপনাদেরও অনেকটাই মন জড়িয়ে যাবে এবং ইতিহাস জানার আগ্রহ সেটা আরও বেড়ে যাবে। তো এই মঠের পিছনেই হচ্ছে এই তার জমিদার বাড়ি ছিলেন। তো এই জমিদার বাড়ির কোনো অংশই বর্তমানে নাই। আমি লোকমুখের কাছে যতটুকু জানতে পারলাম কোনো অংশই এটার ভিতরে নাই, শুধু এই মত্ত উচ্চ বিদ্যালয় এইটাই হচ্ছে এখানে এই জমিদার বাড়ি ভেঙে সেটা হচ্ছে নির্মাণ করেছেন। তাহলে এই জমিদার বাড়ির যেটুকু অংশ ছিল মানে ওটার কোনো চিহ্ন এখন বর্তমানে নাই। নাই নাই, পুরোটা স্কুল বানানো উঠে আমরাই খাইছি, আম খাইছি, বিরাট বেটা আম গাছা ছিল, তাই কোনো না ঘুরি না ছিল, ভিতরে মন্টপা ছিল। আমরা দেখছি পুরান বাড়ি ঘর আমরা দেখছি, কিন্তু আগে যারা আইছে তারা দেখছে ঠিকই, কিন্তু ওইটা ভাঙ্গে টেঙ্গে লোহার গেট ছিল, অনেক কিছু ছিল ওইটা। না, স্কুল তো অন্য জায়গায় করতে পারতো, কিন্তু এই জমিদার বাড়িটা ভাঙ্গে আসলে ইতিহাসটা মুছে ফেলাইছে। সরকারি এটা খাস হয়ে গেছে, এটা সরকারি হয়ে গেছে, ব্যাংকে স্কুল করলো আর কি। তো অনেক ইতিহাসই তো জানলাম, কিন্তু এই অত্যাচারী জমিদারের নামটাই তো জানা হলো না। এই অত্যাচারী জমিদারের নাম ছিল হেমসেন নামে এক জমিদার। তার নাম হেমসেন ছিল, হয়তো হিন্দু ছিল। এবং মঠটা কিন্তু আসলেই অনেক দক্ষ কারিগর দ্বারা তৈরি করেছিল, সুদূর ইরাক থেকে সেই দক্ষ কারিগর এনেছিলেন তখনকার সময়ে। তাহলে কতটা ধন সম্পদের মালিক তিনি ছিলেন। তাহলে কি এই যে আশেপাশে যারা আছে এগুলো কি মানে জমিদার বাড়ি ছিল বা এরকম, বা তাদের আধিপত্য ছিল? এখন কি তারা অনেক জায়গায় তো আমরা শুনছি যে এখানকার মানুষ নাকি তারা লিজ নিয়ে, হ্যাঁ লিজ দিয়েই তো সরকারি সম্পদ তখন লিজ নিয়ে তারা থাকে, কিন্তু হিন্দুই ছিল বেশি। আমরাও তো পাকিস্তান আমলা মুখ জন্ম, এই বাড়ি, এই যে এই বাড়ি না, তার নাম ছিল কি, ওই যে কি 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 সেন জানি, অমৃত সেন মনে হয়, অমৃত সেন তাই না? অমৃত সেন ছিল। দেখাইছে তো, টিভিতে দেখাইছে, আমরা টিভিতে দেখছি। তাহলে আমরা চিনি না, তারা দেখ, তারা তো আমার দেখিনি আইসা, তারা পাকিস্তান আমলে চলে গেছে। ঠিক আছে কাকা, থাকেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে হয়তো বা একজন নোবেল বিজয়ী ছিলেন, সেটা হচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু না, সেটার ইতিহাস সেটাকে মিথ্যা দাবি করে। কারণ হচ্ছে আমার এই বাম পাশে যে আপনারা শুনলেন নিজের চোখে, অমৃত সেন, তিনিও কিন্তু এই ভারত বিভক্ত হওয়ার আগেই কিন্তু তিনি এই তার বাসা ছিল এই এখানে, এই পটল ময়দান বা এই মত্ত এই জমিদার বাড়ির এই বাম পাশে হচ্ছে এই যে এখানে তার বাড়ি ছিল, অমৃত সেন নোবেল বিজয়ী। তো এখানে অনেক পর্যটক নাকি আসে তার বাড়ি দেখতে। তো এখন হচ্ছে এখানেও তার বাড়ি আসলে নেই, অনেক মানুষ সরকারি কাছ থেকে লিজ নিয়ে, ডিসি অফিস থেকে লিজ নিয়ে তারা এখানে বসবাস করতেছে। তো বাই বাই, তো দেখা হবে অন্য কোনো জমিদার বাড়ি থেকে বা অন্য কোনো দার্শনিক স্থান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আপনারা যদি আসতে চান কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস বলে দিব। এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে পাশে হচ্ছে এই মত্তের মঠ বা এই জমিদার বাড়ির অবস্থান। তো আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন, এটার ইতিহাস সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।